আসসালামু আলাইকুম 100 ডেজ জিকে চ্যালেঞ্জের আজকে ডে 4 এ আমরা তোমাদের সাথে হাজির হয়েছি বাংলাদেশের নদ-নদী, বঙ্গোপসাগর, দ্বীপ, বাঁধ এবং প্রাকৃতিক দুর্যোগ এই আলোচনায়। সো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের 20 তারিখ এবং এটার উপর এক্সাম হবে 21 তারিখ। সো আশা করছি তোমাদের এই জিকে চ্যালেঞ্জটা তোমরা যদি ডে টু ডে কন্টিনিউ করতে পারো তাহলে তোমাদের অ্যাডমিশনের জন্য জিকে যা কিছু প্রয়োজন হয় সবকিছু খুব ভালোভাবেই কভার হবে। ওকে, নেক্সটে হচ্ছে আমরা যাব আমাদের জিকে ফুল কোর্সটা একটু দেখে নিবা। আমাদের জিকে ফুল কোর্স হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি ফিচার্স বিশিষ্ট জিকে ফুল কোর্স এবং শুধুমাত্র জিকেই না, আমাদের মেডিকেল ফুল কোর্সই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি ফিচার্স বিশিষ্ট মেডিকেল ফুল কোর্স এবং ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 3000 শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে আমাদের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে। সো জিকে ফুল কোর্সের মধ্যে আমরা তোমাদেরকে ইংলিশে মাস্টারটা ফুল লাইভে সলভ করে দিব। আজকে হচ্ছে ইংলিশের ফার্স্ট ক্লাস এবং আমাদের এখানে গ্রামারের জন্য কিন্তু বেশ কিছু ক্লাস রাখা আছে। গ্রামারের ক্লাসগুলো হচ্ছে তোমাদের রেকর্ড হিসেবে দেওয়া আছে যেন তোমরা বারবার গ্রামারের অংশটুকু দেখে নিতে পারো এবং মেমোরাইজিংয়ের জন্য কিন্তু আমরা ক্লাস রাখছি, ডেইলি এক্সাম রাখছি। জিকের ক্ষেত্রে সেম কথা, 100 ডে জিকে প্রোগ্রাম, এটা তো ফ্রি থাকে সবার জন্য। পাশাপাশি জিকের জন্য আমরা দিচ্ছি তোমাদেরকে জিকে দাগানো বই, পাশাপাশি আমাদের জিকে এবং ইংলিশের বিগত বছরের সকল প্রশ্ন যা কিছু আসছে বিসিএস, ভার্সিটি এবং জব, মেডিকেল, ডেন্টাল, এগুলো তো আছেই। তো সব কিছুই হচ্ছে আমরা তোমাদেরকে টেলিগ্রাম পোল দিব। সো তোমরা কিন্তু জিকে ইংলিশের জন্য যা কিছু লাগবে সব কিছু আমাদের দিক থেকেই পাবে। জিকের জন্য হচ্ছে আমরা তোমাদের জন্য চালু করেছি এর জিনি প্রতিদিন। সো আশা করছি তোমাদের জিকে ইংলিশের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তোমরা আমাদের সাথে এই জিকে প্রোগ্রামে যুক্ত হতে পারো। এবার আসি, আচ্ছা এখানে মানচিত্র আছে, আমি রাখলাম, পরবর্তীতে দেখবো, কাজে লাগাবো। এরপর আসি আমাদের হচ্ছে আবহাওয়া বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সো এগুলো হচ্ছে বেসিক্যালি প্রাকৃতিক দুর্যোগ রিলেটেড। প্রাকৃতিক দুর্যোগ রিলেটেড একটা প্রশ্ন গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, তোমরা সবাই জানো, ঘূর্ণিঝড় নিয়ে, ভূমিকম্প নিয়ে। বাট এটা ডিপেন্ড করতেছে পরের বছর আসবে কিনা কমপ্লিটলি অন ওই বছর কোনো মানে এই 2026 সালে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল কিনা। সো ওরকম প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু খুব একটা পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ থাকবে না। বাট যদি প্রাকৃতিক দুর্যোগ থাকে বা প্রাকৃতিক দুর্যোগ হয় সেক্ষেত্রে অবশ্যই এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় বা যে কোনো অ্যাডমিশন টেস্টে আসতে পারে। আচ্ছা, সো এটা ডিপেন্ড করবে তো আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিব, অর্থাৎ ধরো আরও 2 মাস পরের কথা, এই নেক্সট 2 মাসের মধ্যে যদি কোনো কিছু হয় তাহলে হয়তো আসতে পারে। আচ্ছা, তো এখানে দেখতেছি ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র, এখানে হচ্ছে 4টা। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো, আমাদের গত বছর খুব বড় একটা ভূমিকম্প হয়েছিল 22 নভেম্বর এবং 22 বা 21 নভেম্বর সামথিং কিছু একটা, এবং আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল 12 ডিসেম্বর। তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষার 20 দিন আগে হওয়া ভূমিকম্প নিয়েও কিন্তু মেডিকেলের প্রশ্ন আসছে। তার মানে বুঝতে হবে যে মেডিকেলের প্রশ্ন কিন্তু 20 দিন আগেও হয় না, 20 দিন আগেও কমপ্লিট হয় না, কমপ্লিট থাকে না। অর্থাৎ মোটামুটি ধরো 15 দিন হইতে পারে, 2 সপ্তাহ হইতে পারে, এরকম টাইম ফ্রেমের মধ্যেই হয়তো প্রশ্নগুলো বানানো হয়। সো এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের কতদিন পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষার আগে রিসেন্ট জিকে পড়তে হবে। রিসেন্ট জিকে কিন্তু আমরা 2 সপ্তাহ আগে পড়া বাদ দিব, মানে লাস্ট 2 সপ্তাহটা লাগবে না, এর আগ পর্যন্ত পুরো বছরের রিসেন্ট জিকে কিন্তু আমাদের লাগবে। ওকে, সো এখানে আমাদের কি আছে, ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র, এটা তো তোমার জানতেই হবে তাই না, 4টা আছে বড় বড় শহরগুলোতে। তাহলে ঢাকাতে ঢাকায় আছে, দক্ষিণবঙ্গ এবং পূর্ববঙ্গের জন্য আছে এখানে আমাদের চট্টগ্রাম বিভাগ, উত্তরবঙ্গের জন্য আছে রংপুর এবং পূর্ববঙ্গের জন্য আছে সিলেট। সো এই হচ্ছে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র। খুলনা বা বরিশাল ওইদিকে তেমন একটা ভূমিকম্প হয় না, ভূমিকম্পের অর্জন হচ্ছে এই সিলেট বেসিক্যালি এবং চট্টগ্রাম। এই জন্য এই জায়গাতে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। নেক্সট হচ্ছে আবহাওয়া কেন্দ্র, এখানে আছে 4টা, চট্টগ্রাম, পটুয়াখালী, ঢাকা এবং কক্সবাজার। সো চট্টগ্রাম এবং কক্সবাজার এই 2টা জেলায় কিন্তু অনেক বেশি ধরো আবহাওয়া কি হইতেছে এটার উপর দেশের মানুষের মানে ওই অঞ্চলের মানুষের অনেকটুকু ভবিষ্যতে নির্ভর করতেছে। সো দ্যাটস ওয়াই চট্টগ্রাম, পতেঙ্গা এলাকা এবং হচ্ছে কক্সবাজার, এটা তো আমরা বুঝতেছি। পটুয়াখালীতে কি আছে, কুয়াকাটা আছে তাই না, তাহলে পটুয়াখালীটাও একটু ইম্পর্টেন্ট, আর ঢাকায় তো থাকবেই। তাহলে মনে রাখবো কেমনে, তাহলে আবহাওয়া কেন্দ্র ঢাকায় তো এমনিতেই থাকা উচিত। কুয়াকাটা যেহেতু ধরো অনেক কিছু ওখানে একটা কুয়াকাটা সমুদ্র সৈকত আছে, সুতরাং আমরা হচ্ছে কুয়াকাটার জন্য পটুয়াখালী পাচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকত আছে, সো কক্সবাজার, এবং চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ আছে, সুতরাং পতেঙ্গা সমুদ্র সৈকত। সো আলটিমেটলি এই সমুদ্র সৈকত আমাদের দেশের পপুলার বা রিনাউন্ড যেসব সমুদ্র সৈকত আছে সেসব সমুদ্র সৈকতের এলাকায় একটা করে আবহাওয়া কেন্দ্র আছে। ফাইন, নেক্সট আবহাওয়া অধিদপ্তর কেন্দ্র, একটা হচ্ছে সাতক্ষীরায় এবং আরেকটা হলো ঢাকায়। আচ্ছা,
তাহলে এতক্ষণ পর্যন্ত পড়ছি সি বিচ যেসব জায়গায় আছে সেখানে থাকে আবহাওয়া কেন্দ্র। আর সাতক্ষীরাতে কি আছে? সুন্দরবন আছে। তো সুন্দরবনের জায়গা থাকবে সাতক্ষীরা। ঢাকায় তো থাকবেই, মনে রাখার কিছু নাই, ঢাকায় তো থাকবেই, সাথে সাতক্ষীরা। তারপরে রাডার স্টেশন। রাডার স্টেশন হচ্ছে 5টা। রাডার লিখতে কয় অক্ষর লাগে? তুমি ডি ডাবল ডির কথা মনে না রাখিয়া জাস্ট এমনি এমনি মনে রাখো। আরেকটা ডি ধরো উজ্জ্বই আছে, তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা হচ্ছে রাডার স্টেশন। এরপর আসবো কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র, অত বেশি ইম্পর্টেন্ট না, এর বাদ। নদী বন্দরের জন্য সতর্ক সংকেত, এগুলো যদি মেসিভ কোনো কাহিনী না ঘটে এগুলো আসার কথা না। সমুদ্র বন্দরের জন্য সমুদ্র সৈকত হচ্ছে সংকেত হচ্ছে 11টা। যেহেতু এবছরে এত আহামরি লেভেলের কিছু হয় নাই, মানে হয়েছে অনেক অনেক মানুষ মারা গেছে, স্টিল খুব এক্সট্রা অর্ডিনারি লেভেলের কিছু হয় নাই। সো প্রাকৃতিক দুর্যোগ থেকে খুব বেশি প্রশ্ন বা একটা প্রশ্ন আসার চান্স খুব বেশি নাই, যদি না অ্যাডমিশন টেস্টের আগ মুহূর্তে কোনো কিছু ঘটে যায় বা নেক্সট 2-3 মাসে কিছু ঘটে যায়। এরপরে যাবো হচ্ছে স্পারসো। স্পারসো এখান থেকে ফুল মিনিংটা লাগবে, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠিত হয় 1980 সালে। এটার প্রধান কে? বর্তমান প্রধানমন্ত্রী। এবং বর্তমান প্রধানমন্ত্রী না, বাংলাদেশে যে যখনই প্রধানমন্ত্রী হন, প্রধানমন্ত্রী পদমর্যাদাটাই হচ্ছে এই স্পারসোর প্রধানের পদ। অর্থাৎ ধরো একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হয়? ভিসি তো ভিসি কাজ করে, কিন্তু ভিসি মানে হচ্ছে ভাইস চ্যান্সেলর, তাহলে চ্যান্সেলর কে হয়? রাষ্ট্রপতি। সেম গোজ ফর দিস, এখানেও স্পারসোর প্রধান কে হয়ে থাকে? অলওয়েজ প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী তার সাংবিধানিক পদ অনুসারেই সে মানে এই স্পারসোর প্রধান হয়ে থাকেন, এবং এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে ঢাকার আগারগাঁওতে। নেক্সটে যাব ভূ উপগ্রহ কেন্দ্র। সো ভূ উপগ্রহ কেন্দ্র কি কি আছে? বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী, সিলেট। তাহলে এখান থেকে আমাদের 4টা হচ্ছে ভূ উপগ্রহ কেন্দ্র আছে, রাঙামাটি, গাজীপুর, ঢাকা এবং সিলেট। ঢাকায় তো থাকবেই, স্বাভাবিক। সিলেট হচ্ছে সবচেয়ে লাস্টে আসছে, ঠিক আছে, সবার লাস্টে হচ্ছে সিলেটে প্রতিষ্ঠিত হয়েছে 1997 সালে। রাঙামাটি এবং গাজীপুর, তাহলে প্রথম যদি জিজ্ঞেস করা হয় প্রথম কোনটা? প্রথম হচ্ছে বেতবুনিয়া, রাঙামাটি, আর সবার লাস্টে হচ্ছে সিলেট। তালিবাবাদ, মহাখালী, পরীক্ষা জিজ্ঞেস করা হবে নিচের কোথায় ভূ উপগ্রহ কেন্দ্র নাই, অথবা এটাও জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি সর্বশেষ ভূ উপগ্রহ কেন্দ্র, প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোনটি। পরীক্ষা বেসিক্যালি প্রথমটা আর 4 নাম্বারটা, এই দুইটা নিয়ে প্রশ্ন এসে থাকে। তো প্রতিষ্ঠাকালগুলো লাগবে 1975 আর 1997। ডান। এরপরে ফারাক্কাবাদ। ফারাক্কাবাদ থেকে পড়তে হবে যে এটা কোন নদীর উপর অবস্থিত। এটা হচ্ছে গঙ্গা নদী বা পদ্মা নদী, যেটা নিয়ে হচ্ছে ঝামেলা। ভারত থেকে যে গঙ্গা নদীটা আসে সেটাই তো বাংলাদেশের পদ্মা নদী, এবং ভারতের সাথে বাংলাদেশের যে বিরোধ ফারাক্কাবাদ কেন্দ্রিক, সেটা সম্পর্কে আমরা কেউ অনবহিত না, সবাই জানি। সো ফারাক্কাবাদ, এখান থেকে ফারাক্কার কথা পড়তে হবে। এবং 1975 সালে ফারাক্কাবাদটা পরীক্ষামূলকভাবে চালু হয়। এখান থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ফারাক্কাবাদের বিরুদ্ধে 16 মে ফারাক্কা লং মার্চ ঘোষিত হয়। ফারাক্কা লং মার্চ দিবস হচ্ছে 1976 সালে। এই লং মার্চটা কে এটা অভিযান করেন? মাওলানা ভাসানী এই অভিযানটা করেছিলেন। এবং আমাদের বিএনপি সরকার, মানে বর্তমান যে সরকার, তারাও কিন্তু গত বছর 2025 সালে এই ফারাক্কাবাদ কেন্দ্রিক একটা অভিযান করেছিল। তো এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট, টিপাইমুখ ও তিস্তাবাদ। টিপাইমুখ বাঁধ থেকে কি পড়বা? কোন নদীর উপরে? বরাক নদী। বরাক নদী কার শাখা? মেঘনা নদীর শাখা। এবং নির্মাণ সময় এগুলো লাগবে না, দৈর্ঘ্য মূল্য লাগবে না। তিস্তাবাদ থেকে কি পড়বা? তিস্তা কোন নদীর উপর? কে না জানে, তিস্তা নদীর উপরে। এরপরে কথা হচ্ছে দৈর্ঘ্য টৈর্ঘ্য খুব একটা ইম্পর্টেন্ট না, অবস্থানটা পড়লো যে লালমনিরহাট জেলার মধ্যে এটা অবস্থিত। আর বাকিটুকু পড়তে পারলে খুবই ভালো, অতটাও ইম্পর্টেন্ট কিছু না। আমি যা বলতেছি পরীক্ষার জন্য এটাই লাগবে। এর বাইরে যা কিছু পড়তে পারতেছো, মানে ধরো পরীক্ষার প্রশ্ন যদি এক্সট্রা অর্ডিনারি লেভেলের কিছু হয়, সেক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। ডান। এরপরে নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জেলা। তো এখানে কি কি আছে? সবগুলো কিন্তু এখানে লাগে না, ঠিক আছে, সবগুলো লাগে না। স্পেশালি এখনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা? বগুড়া। আচ্ছা, বগুড়ার ছেলে সোনারগাঁ। সোনারগাঁ কোথায়? সোনারগাঁ আমরা জানি নারায়ণগঞ্জে অবস্থিত। নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর তীরে অবস্থিত। তো শীতলক্ষা ডেফিনেটলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মহাস্থানগড়, এটা হচ্ছে করতোয়া। আচ্ছা, লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা হচ্ছে আমার বাসার পাশেই, এবং লালবাগ কেল্লা ঢাকাতে অবস্থিত, আর ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সো ঘুরে ফিরে কাছাকাছি হয়ে গেল। ফারাক্কাবাদ গঙ্গা বা পদ্মা নদীর তীরে। বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বাংলা বাজার, মহানন্দা, এবং আচ্ছা মহানন্দা বুঝলাম। ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা সবাই জানে। রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত, এটা তো জানতেই হবে। রাজশাহী যেতে গেলে তো পদ্মা নদী হয়ে যেতে হবে।
ওকে, তারপর হচ্ছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট। সো সিলেট হচ্ছে সুরমা নদীর তীরে, চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে। বড় বড় নদীগুলো তো জানা থাকতেই হবে, পদ্মা, সুরমা, কর্ণফুলী, এগুলো যদি না জানো, মেঘনা, এগুলো যদি না জানো তাহলে তো আলটিমেটলি হইলো না। তাহলে বুড়িগঙ্গার কথা অবশ্যই পারতে হবে। যে কটা আমি মার্ক করলাম সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপরে যাবো এখান থেকে বগুড়া। বগুড়া হচ্ছে কোথায়? করতোয়া নদীর তীরে অবস্থিত। ঠাকুরগাঁও লাগবে না, ঠাকুরগাঁও আপনি মনে রাখা যায়, ঠা থেকে ঠাকুরগাঁও, টা থেকে টাঙ্গন। নারায়ণগঞ্জ ইতিমধ্যে আমি বলে ফেলছি, শীতলক্ষা নদীর তীরে অবস্থিত। মুন্সিগঞ্জ লাগবে না, কুমিল্লা গোমতী। কুমিল্লার দুঃখ বলা হয় কোনটাকে? কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। ফাইন। কুষ্টিয়া, গড়াই, এগুলো লাগবে না। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে তিতাস লাগবে না, তবে জানতে পারো যে তিতাস গ্যাস ক্ষেত্র থেকে, মনে রাখা সহজ। যশোর হচ্ছে কপোতাক্ষ, যেহেতু মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ কেন্দ্রিক এসব লিখছে এবং মাইকেল মধুসূদন দত্তের বাড়ি হচ্ছে যশোর, দ্যাটস মিন আমরা মনে রাখতে পারি যে যশোরটা কোথায় অবস্থিত? কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। চাঁদপুর, মেঘনা, এগুলো লাগবে না। এরপর আছি বিভিন্ন নদীর শাখা নদী, উপনদী। এখন কথা হচ্ছে ভাই, শাখা নদী বলতে কি বোঝায় আর উপনদী বলতে কি বোঝায়? এটা অনেকের কোয়েশ্চেন থাকতে পারে। ধরো এটা হচ্ছে একটা নদী, এই নদী থেকে নদীর একটা অংশ হিসেবে অন্য একটা নদীর সৃষ্টি হইলো, ঠিক আছে? নদী নর্মালি চলতেছিল, এদিকে হচ্ছে একটা ফ্লো চলে গেল। যদি এরকম হয়, অর্থাৎ নদী থেকে শাখা বের হয়েছে, তখন সেটাকে বলবো আমরা শাখা নদী। আচ্ছা, আর কাইন্ড অফ ভেনাস ড্রেনেজের মতো, মানে শিরা গিয়ে যেমন মিলে, যেমন ধরো একটা বড় আর্টারি ছিল, বড় একটা ধমনী ছিল, সেই ধমনীটা এবার হচ্ছে দুই দিকে ভাগ হয়ে গেল, হইতেই পারে। তাহলে ব্রাঞ্চ হয় শাখা নদীগুলা। আর যখন ভেনাস ড্রেনেজের কথা মনে রাখতে পারো, যে শিরা যখন এসে মিলিত হয়, যেমন ধরো এদিক থেকে এটা আসছে, এদিক থেকে এটা আসছে, আইসা মিলিত হইয়া এদিকে চলে গেল। তাহলে এই যে নদী 1, এই যে নদী 2, আর এখানে হচ্ছে 3 নাম্বার নদী। তাহলে 3 নাম্বার নদীর জন্য উপনদী হচ্ছে নদী 1 এবং 2। অর্থাৎ যে দুইটা নদী মিলে 3 নাম্বার নদী তৈরি হয়েছে, সেই দুইটা নদীর নাম হচ্ছে 3 নাম্বার নদীর উপনদী। বুঝতে পারছি? তাহলে একটা নদী থেকে ব্রাঞ্চ সৃষ্টি হলে তাকে বলা হয় শাখা নদী, আর নদীতে কয়েকটা নদী মিলে যখন নতুন নদী তৈরি করে সেটাকে বলা হয় উপনদী। ফাইন। এবার আসি পদ্মাতে। সো পদ্মা থেকে কিছু গুরুত্বপূর্ণ শাখা নদী এবং উপনদীর নাম মুখস্থ করতে হবে। আমরা প্রথমে এখানে শাখা নদীগুলো পড়তেছি। তো শাখা নদীগুলো একটু মার্ক করে নিবা যে এক্স্যাক্টলি তোমার পরীক্ষার জন্য কোন কোন শাখা নদীগুলো ইম্পর্টেন্ট, কোন কোন উপনদীগুলো ইম্পর্টেন্ট। যেমন মাথা ভাঙ্গা টাঙ্গা আসবে না, মাথা ভাঙ্গার দরকার নাই, তবে মধুমতিটার নাম মনে রাখো, আড়িয়াল খাঁর নামটা মনে রাখতে হবে। এটা কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জ। তারপরে ইছামতি লাগবে না। যমুনা থেকে ধলেশ্বরী মাস্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলো এই এতগুলার মধ্যে শাখা নদী উপনদী, তাইলে ধলেশ্বরীটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যমুনার জন্য। ব্রহ্মপুত্রের উপনদী হচ্ছে শীতলক্ষা। এখান থেকে একটা মনে রাখতে পারলে তোমার জন্য এনাফ। মাথা ভাঙ্গা লাগবে না, ধলেশ্বরী হচ্ছে বুড়িগঙ্গা। তাহলে পরীক্ষায় যেটা কনফিউশন লাগে, যমুনার উপনদী হচ্ছে ধলেশ্বরী, আর ধলেশ্বরীর উপনদী হচ্ছে বুড়িগঙ্গা। উপনদী কেন বলতেছি? শাখা নদী। তাহলে যমুনার শাখা নদী হচ্ছে ধলেশ্বরী, আর ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, তাইলেই হবে। এবার আসি উপনদীর ক্ষেত্রে। দেখো, আমি কিন্তু খুব বেশি পড়তে বলতেছি না, বাট বিশ্বাস করো কোয়েশ্চেন ব্যাংকে তুমি এই কোয়েশ্চেনগুলাই পাবা। ইছামতি আর ভৈরব হয়তো পাইতে পারো কোয়েশ্চেন ব্যাংকে, অত বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে না এই বছর, তাই এগুলো স্কিপ করলাম। এখন উপনদী থেকে কি পড়বা? দেখো, উপনদী বলতে বোঝায় এখানে তো কি বোঝায় আমি অলরেডি বলছি। তো পদ্মার জন্য উপনদী কি কি আছে? পদ্মার জন্য উপনদী আছে মহানন্দা, পুনর্ভবা, এখানে অনেকগুলোই লাগবে, নাগর, টাঙ্গন, কুলিক। সো যে 5টা আছে, পাগলা টাগলা লাগবে না, পাগলা নিয়ে তো রিসেন্টলি সংসদে কথা হয়েছে। আচ্ছা, মহানন্দা, পুনর্ভবা, নাগর, টাঙ্গন, কুলিক, এই নদীগুলোর নাম মুখস্থ করতে হবে। ঠিক আছে? কয়েকবার পড়লে এমনিতে পারা যায়। এটার জন্য আবার ট্রিক্স শিখার মানে দেখি না আমি, কারণ ট্রিক্স শিখার মতো অনেক জিনিস আছে, সামনে অনেক কিছু বাকি আছে। তারপর আছে যমুনা হচ্ছে এখান থেকে মাস্ট লাগবে কয়েকটা, করতোয়া, আত্রাই, তিস্তা, ধরলা। এই 4টা তোমার মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে? এটা তুমি মনে রাখতে পারো আধিক্যতা, ঠিক আছে, বা আধিক্যতা দিয়ে মনে রাখা যায় আর কি, আধিক্যতা বা আধিক্যতা আরেকটা ওয়ার্ড, আধিক্যতাও আরেকটা ওয়ার্ড, বাট আধিক্যতা দিয়েও তুমি মনে রাখতে পারো। আ থেকে হচ্ছে আত্রাই, ধি থেকে হচ্ছে ধরলা, তারপরে ক থেকে হচ্ছে করতোয়া, ত থেকে হচ্ছে কি তিস্তা। ওকে, মোটামুটি এগুলো মনে রাখতে পারলে এনাফ। ব্রহ্মপুত্র কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু যমুনা এবং ব্রহ্মপুত্র দুইটা বেসিক্যালি একই নদী, তাহলে তিস্তা, ধরলা এখানে তো থাকতে পারে, অসুবিধা তো নাই।
আত্রাইও এখানেই থাকতে পারে, সমস্যা তো নাই। দেখো সেম নদী, তিস্তা ধরলা এখানেও আছে, আত্রাই এখানেও আছে, ওখানেও আছে, করতোয়া এখানেও আছে, ওখানেও আছে। তাহলে ম্যাক্সিমাম নদী কিন্তু এখানে দুইটা, ম্যাক্সিমাম না, সবগুলো নদী এখানে আসলে সেম, যেগুলো পরীক্ষায় লাগবে। দুধ কুমার দিয়ে আসবে না পরীক্ষায়। কর্ণফুলী থেকে আসো, কর্ণফুলীতে লাগবে তোমার দুইটাই, একটা হালদা আর একটা সাঙ্গু, এই দুইটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তারপরে মহানন্দা। তো মহানন্দা দেখো, মহানন্দার উপনদী পুনর্ভবা, নাগর, টাঙ্গন, কুলিক, পাগলা। তাহলে এই যে মহানন্দার উপনদীগুলা, এটা কিন্তু পদ্মার উপনদী। মহানন্দার উপনদীগুলা পদ্মার উপনদী। তাহলে তুমি যখন মহানন্দার উপনদীগুলা পারতেছো, মানে এটা যখন পারতেছো, তখন কিন্তু এটা তোমাকে আলাদা করে আর শিখতে হচ্ছে না। মেঘনা, মেঘনা থেকে কি পড়বা? প্রথমত তিতাস এবং গোমতী। আমরা জানি মেঘনা নদীটা এর উপনদী হচ্ছে গোমতী। যখন আমরা গোমতী নদী সম্পর্কে পড়ছিলাম, কোথায় পড়ছিলাম? 9, 10 পড়ছিলাম আর কি, ক্লাসে। তো তখন হচ্ছে এটা আমরা জানতাম। তাহলে মেঘনা নদীর জন্য দুইটা, একটা হচ্ছে গোমতী আর একটা তিতাস। তাহলে আমরা যদি শাখা নদী এবং উপনদীগুলোকে একসাথে করি, কি কি হয় দেখো। পদ্মা থেকে কি পড়বা? আড়িয়াল খাঁ এবং মধুমতি, ঠিক আছে? নেক্সট যমুনা, ধলেশ্বরী, আর ধলেশ্বরীর জন্য বুড়িগঙ্গা। আর এদিকে কি আছে? মাথাভাঙ্গা লাগবে না, ব্রহ্মপুত্র থেকে শীতলক্ষা, এরটুকুই কিন্তু এনাফ। আর উপনদী থেকে কি পড়বা? মহানন্দা তো আছেই, সাথে এই 5টা। যমুনা আধিক্যতা দিয়ে মনে রাখতে পারো, ব্রহ্মপুত্র এই সেম জিনিস, সেম এক্সাম্পল। কর্ণফুলী দুইটা আছে, একটা হচ্ছে সাঙ্গু আর একটা হালদা, ওকে। তারপরে এখান থেকে মেঘনা, মেঘনা হলো তিতাস। ট্রিক্স দিলে ট্রিক্স দেওয়া যায়, যেমন ধরো এরা ক্ষেত্রে তোমার আমি ট্রিক্স দিতে পারি, কিন্তু ওই ট্রিক্স আলটিমেটলি মনে থাকে না, দ্যাটস ওয়াই আমি ট্রিক্স দিই না। দেখো কর্ণফুলী, হালদা, এদিকে আছে সাঙ্গু, তুমি চাইলে মনে রাখতেই পারো, সেটা হচ্ছে হাসি খুশি। হা থেকে হচ্ছে হালদা, তারপরে সা থেকে হচ্ছে সাঙ্গু, এই খু থেকে হচ্ছে কাঁচালাং, সাথে আবার কর্ণফুলীও, বল খালি লাগবে না, বাদ। এদিক থেকে আমরা হচ্ছে মহানন্দা পাই গেলাম, পুনর্ভবা, নাঙ্গর, পাগনা, কি বলে পাগলা, কুলিক, টাঙ্গর। এদিকে আছে মেঘনা, তিতাস আর গোমতী, ওকে। তো গোমতীর এটা নাম মুখস্থ রাখা যায় এমনিতে সহজেই, মেঘনাটা। গোমতীর গু থেকে হচ্ছে গোমতী, ম থেকে হলো মেঘনা, এবং ত বা তি থেকে হচ্ছে তিতাস। তাহলে গোমতী থেকেই মনে রাখতে পারি আমরা মেঘনার উপনদীগুলা, মেঘনা, গোমতী এবং তিতাস, পাই গেলাম, শেষ, ডান। এরপরে যাবো হচ্ছে বিভিন্ন নদী মিলিত হওয়ার স্থান। এইটা বোঝার জন্য আমাদের একটু প্রয়োজন হবে আমাদের এই মানচিত্রটাকে। ওকে, এটা দেখবো আর এটা দেখবো, তাহলে তুমি রিলেট করতে পারবা। যেমন ধরো পদ্মা এবং যমুনা, পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়? পরীক্ষা এখানে অনেকগুলো দেওয়া আছে, বাট লাগবে তোমার জন্য কোনটা? লাগবে তোমার জন্য গোয়ালন্দ। যদি জিজ্ঞেস করে গোয়ালন্দ কোথায় অবস্থিত, তাহলে রাজবাড়ী। রাজবাড়ী যদি অপশন না থাকে তাহলে ফরিদপুর, ওকে। এখান থেকে পদ্মা এবং মেঘনা, এটা মিলিত হয় কোথায়? চাঁদে। সো মনে রাখতে পারো পদ্মা এবং মেঘনা যেহেতু দেশের খুবই বৃহত্তম দুইটা নদী, দ্যাটস ওয়াই পদ্মা মেঘনা মিলিত হইতেছে চাঁদের মধ্যে। চাঁদে হচ্ছে গিয়ে কোথায় কে মিলিত হয়? পদ্মা এবং মেঘনা মিলিত হয়, ফাইন। ব্রহ্মপুত্র নদী এবং যমুনা, এটা লাগবে না। পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মেঘনা, এটা ভৈরবে মিলিত হয়, এই জন্য হচ্ছে ভৈরবে ধরো মানে একটা বড় ব্রিজ তো আছে, এবং ভৈরবে কিন্তু সবসময় পানি থাকে। ভৈরব হচ্ছে মানে কাইন্ড অফ হাওড়ের মতো, তাই না? ভৈরব, কিশোরগঞ্জ এই এলাকাটা। তারপরে তিস্তা এবং ব্রহ্মপুত্র নদ, এটা সুরমা এবং কুশিয়ারা, সুরমা এবং কুশিয়ারা মিলে হচ্ছে আমার জেলাতে, হবিগঞ্জ জেলাতে, আজমিরিগঞ্জ। তাহলে সুরমা এবং কুশিয়ারা হচ্ছে আজমিরিগঞ্জ, বাকিটা লাগবে না। তাহলে আমরা যদি এখানে একটু দেখতে চাই, কোথায় গেলাম? ও, আগের স্লাইডে গেলেই তো হচ্ছে। দেখো এদিকে হচ্ছে আমাদের সুরমা আছে, ওকে, এটা হলো মেঘনা, আস্তে আস্তে এদিকে সুরমা এবং কুশিয়ারা। কুশিয়ারা কি এখানে আদৌ দেখা যাবে? ওকে, এই ছবিতে খুব বেশি ভালো মতো না দেখা গেলেও তোমরা গুগলে সার্চ করতে পারো। আমি অনেকগুলো খোঁজার চেষ্টা করছি, বাট স্টিল পাওয়া যায় নাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পদ্মা নদী, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এটা পদ্মা যেহেতু এই এলাকা দিয়ে আসছে, এবং এটা হচ্ছে ব্রহ্মপুত্র। তারপর এরা মিলছে কোথায়? এরা মিলছে হচ্ছে তোমার এই এলাকায়, এই এলাকাটার নাম কি? গোয়ালন্দ, খুবই ভালো কথা। তারপরে মিলিত হয় কি তৈরি করছে? পদ্মা নদী থেকে গেছে, খুবই ভালো কথা। নেক্সট, এখান থেকে পদ্মা নদীটা আইসা মেঘনার সাথে মিলছে কোথায়? চাঁদপুরের মধ্যে। সো চাঁদপুরের মধ্যে পদ্মা এবং মেঘনা মিলে, পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছে,
খুব ভালো কথা। এরপরে এরা শেষ পর্যন্ত এই বঙ্গোপসাগরের মধ্যে গিয়ে একদম ড্রেন করছে। তো বঙ্গোপসাগরের মধ্যে আলটিমেটলি মেঘনা নদী সমাপ্তি ঘটে এবং পদ্মা মেঘনা মিলিত হয়েছিল চাঁদে, পদ্মা ব্রহ্মপুত্র মিলিত হয়েছে, পদ্মা এবং যমুনা বলতে পারি, পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দের মধ্যে। নেক্সট, বাংলাদেশের সবচেয়ে বেশি কোন জেলা দিয়ে সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত হয় কোনটা? এটা হচ্ছে পদ্মা নদী। স্বাভাবিকভাবে পদ্মা অনেক বেশি বিস্তৃত এবং কয়টা জেলা নিয়ে বিস্তৃত? এটা হচ্ছে 12টা জেলা নিয়ে বিস্তৃত। আমরা সবসময় জানি বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কয়টা? বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টা। এই 57টা নদীর মধ্যে 54টা নদী আন্তঃসীমান্ত মানে কি? অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের মধ্যে অবস্থিত বা বাংলাদেশ মায়ানমার বর্ডারের মধ্যে অবস্থিত, এরকমই তো। তো এই 57টা নদীর মধ্যে 54টা নদী হচ্ছে ভারতের সাথে রিলেটেড, আর 3টা নদী হচ্ছে মায়ানমারের সাথে রিলেটেড। আচ্ছা, তারপর এই 54টা নদীর মধ্যে সবগুলো নদী ভারত থেকে বাংলাদেশে আসে। শুধুমাত্র বাংলাদেশ থেকে ভারতে যায় এই একটা নদী, সেটার নাম হচ্ছে কুলিক। তাহলে বাংলাদেশ থেকে ভারতে যায় একটা নদী আছে, সেটার নাম হচ্ছে কুলিক। ভালো কথা। এরপর বাংলাদেশ মিয়ানমার পৃথককারী নদী হচ্ছে নাফ নদী। তো যারা হচ্ছে সেন্ট মার্টিন গেছো তারা হয়তো নাফ নদী সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে। নাফ নদীতে মানে কাইন্ড অফ এরকম পানিটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। বঙ্গোপসাগরের পানি আর নাফ নদীর পানি, দুইটা পানি ধরো ওভার ম্যাচ হইতেছে, একটা এখান থেকে ঢেউটা ওইদিকে যাচ্ছে, নাফ নদীর পানি এদিকে ঢেউ যাচ্ছে। তো দেখা যায় বঙ্গোপসাগরের পানি নাফ নদীর পানি এরা একাকার হতেছে, বাট খুব বেশি আর তো আলাদা হয় না। তো এই নদীর মাধ্যমে বঙ্গোপসাগর এবং মায়ানমারটা আলাদা হয়। সো নাফ নদী হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথককারী নদী। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় তুমি হয়তো প্রশ্ন সলভ করার ক্ষেত্রে অনেক অনেক বেশি পাবা নাফ নদীর কথা। সবচেয়ে নাব্য নদী, এটা লাগবে না, মেঘনা। ওইগুলো না পারলে কিছু না পারলে হচ্ছে মেঘনা দিতে পারে। সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগ, সবচেয়ে বেশি জেলা দিয়ে যেহেতু প্রবাহিত হইতে পারছে, তাহলে সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগ সেটা হচ্ছে ঢাকা। ঢাকার মধ্যে তো ডেফিনেটলি বেশি থাকবে। সো 22টা নদী আছে, যদিও সবগুলো নদী কাইন্ড অফ মৃত নদী। জোয়ারের ভাটাহীন নদী সেটা হচ্ছে গোমতী, লাগবে না, এটা হচ্ছে কুমিল্লার দুঃখ। নেক্সট, বাংলাদেশের প্রধান প্রধান নদীর উৎপত্তি স্থল এবং প্রবেশের স্থান। এটা দেখে তুমি মানচিত্র দিয়ে বুঝতে পারবা যে কোনটা কোথায় অবস্থিত। যেমন পদ্মাটা হচ্ছে হিমালয় থেকে আসে, তারপর এদিকে আছে ব্রহ্মপুত্র যমুনা, এটা আসে তিব্বতের হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে। সো এগুলো প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। এই স্লাইডের মধ্যে আমি 5 স্টার দিলাম। আচ্ছা, 5 স্টার দিলে বেশি হয়ে যাবে, 3 স্টার দিলাম। ওকে, আচ্ছা। সো উৎপত্তি স্থলগুলো তোমার পারা লাগবে, প্রবেশের স্থানগুলো পারা লাগবে। এটার জন্য পড়ার বইয়ে কি? পড়ার বইয়ে হচ্ছে মানচিত্রটা নিবা, মানচিত্র প্রয়োজনে কিনে ফেলবা অ্যাডমিশন টাইমে। তো মানচিত্র কেনার পরে তুমি এখান থেকে উৎপত্তি স্থলগুলো চেক করবা এবং তুমি প্রবেশের স্থানগুলো চেক করবা, মোটামুটি বুঝতে পারবা। তো যেগুলো লাগবে আমি বলে দিচ্ছি: পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, কর্ণফুলী, সাঙ্গু, হালদা। এখান থেকে কি লাগবে? হালদা লাগবে না, তিস্তা লাগবে, সুরমা লাগবে না, করতোয়া তো মানেই হয় না। সো মোটামুটি এই নদীগুলোই লাগবে, ঠিক আছে? উৎপত্তি স্থল, প্রবেশের স্থান দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, সমুদ্র সৈকত। তো সমুদ্র সৈকত থেকে তুমি তো পারোই, কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। তো 120 কিলোমিটার, এটা হচ্ছে পুরো পৃথিবীতেই কিন্তু সবচেয়ে বেশি হাইয়েস্ট। এখন কক্সবাজার থেকেও বড় কিন্তু আছে, বাট এক টানা না। কক্সবাজার সমুদ্র সৈকতটা হচ্ছে এক টানা 120 কিলোমিটার, কোনো গ্যাপ নাই। কিন্তু পৃথিবীতে সমুদ্র সৈকতের বিবেচনা করলে তুমি যদি গ্যাপ দিয়ে থিঙ্ক করো, তাহলে কক্সবাজার থেকেও বড় সমুদ্র সৈকত আছে, কিন্তু কক্সবাজারটা হচ্ছে একসাথে 120 কিলোমিটার। সো এই জন্য হচ্ছে একটা সমুদ্র সৈকত হয়েছে। বাট পৃথিবীর অন্যান্য যে সমুদ্র সৈকতগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা, মানে ভাগ ভাগ করে আছে। দ্যাটস ওয়াই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত বলা হয় কক্সবাজারকে। কুয়াকাটা, সাগরকন্যা, তো এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় রিসেন্ট টাইমে আসছে এবং পটুয়াখালীতে অবস্থিত, 18 কিলোমিটার হচ্ছে এটা। পতেঙ্গা সি বিচ, এটা চট্টগ্রামে অবস্থিত, নেভি হেডকোয়ার্টারের পাশে। তারপর বঙ্গোপসাগর। সো বঙ্গোপসাগর থেকে কি পড়বো? ফার্স্ট অফ অল এটাকে বলা হয় বে অফ বেঙ্গল, অ্যান্ড গড় গভীরতাটা লাগবে ইম্পর্টেন্ট, 2600 মিটার। সোয়াচ অফ নো গ্রাউন্ড সম্পর্কে আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি। সোয়াচ অফ নো গ্রাউন্ড বাংলা হচ্ছে গঙ্গা খাত অথবা বঙ্গ খাত।
এখানে কি হয়, এখানে হচ্ছে কোনো নিচ পাওয়া যায় না বা কোনো গ্রাউন্ড খুঁজে পাওয়া যায় না, সো ওয়াচ অফ নো গ্রাউন্ড নামের মধ্যেই আছে। তো কোনো গ্রাউন্ড যেখানে পাওয়া যায় না সেটাকে আমরা বলতেছি বঙ্গোপসাগর। আচ্ছা, দুবলার চর নিয়ে আমরা পড়ে ফেলছি। তারপর বঙ্গোপসাগর নিয়ে কিছু পানি বন্টন চুক্তি হয়েছে ভারত এবং মায়ানমারের সাথে। এটা হচ্ছে 2014 সালের কথা, 2012 সালের কথা। একই জিনিস আমি আবারও নিয়ে আসছি, কারণ ইতিমধ্যে আমরা কিন্তু এটা পড়ে ফেলছিলাম, তাই না? গত ক্লাসে আমরা এটা সম্পর্কে পড়ে ফেলছি, বাট স্টিল আমি হচ্ছে এই জিনিসটা নিয়ে আরেকবার নিয়ে আসছি। আচ্ছা, তারপর দ্বীপ। দ্বীপ থেকে কি পড়বা? ফার্স্ট অফ অল ভোলা, সেন্ট মার্টিন, অনেকগুলো দ্বীপ কিন্তু আছে, সবগুলো দ্বীপ পড়তে যাবা না। তবে বাংলাদেশের দ্বীপ জেলা বলা হয় কোনটাকে? দ্বীপ জেলা বলা হয় ভোলাকে। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটা? ভোলা। এবং এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, অর্থাৎ এই পুরো জেলাটাই হচ্ছে দ্বীপের মতো। এটা কোথায় অবস্থিত? মেঘনা নদীর মোহনায়। এটা লাগবে না। সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন কোথায় অবস্থিত? একটু আগেই বললাম, নাফ নদীর মুখে। যারা গেছো তারা এক্সপিরিয়েন্স করছো, না দেখলে ইউটিউবে ভিডিও দেখে নিবা। প্রবাল দ্বীপ এবং নারিকেল জিঞ্জিরা বলা হয় এটাকে, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ হচ্ছে এটা, যার আয়তন হচ্ছে মাত্র 8 বর্গ কিলোমিটার। এখান থেকে আমাদের আর কিছু লাগবে বলে তো মনে হয় না, এমপি এরিয়া বলা হয়। নেক্সট মহেশখালী। তো মহেশখালী কোথায় অবস্থিত? কক্সবাজারে অবস্থিত, খুবই মাস্ট। এবং বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে এটা। সো একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। দেন এটা হচ্ছে কুতুবদিয়া। ক থেকে কুতুবদিয়া, ক থেকে কক্সবাজার। তো কুতুবদিয়া থাকে কক্সবাজার জেলার মধ্যে। ডিটেলসে খুব একটা বেশি লাগবে না। এখান থেকে কুতুবদিয়া, বাতিঘর এটা পড়তে পারো যে বাতিঘর কোথায় অবস্থিত? কুতুবদিয়াতে অবস্থিত। সোনাদিয়া, তো কুতুবদিয়া সব দিয়া দিয়া থাকে কোথায়? কক্সবাজারে থাকে। সো কুতুবদিয়াও থাকে কক্সবাজার, সোনাদিয়াও থাকে কক্সবাজার। আচ্ছা, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট কিছু না। তারপর নিঝুম দ্বীপ, নিঝুম দ্বীপটা পড়তে হবে। নিঝুম দ্বীপ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। এরকম কিন্তু রেওয়াজ আছে যে ধরো কেউ হচ্ছে কোনো অফিসে হয়তো কারোর আন্ডারে কেউ আছে, তো তখন জুনিয়রদেরকে বলা হয় যে বেশি বাড়াবাড়ি করবে না, বেশি বাড়লে সন্দীপ বদলি করে দিব। তো এরকম কিন্তু রেওয়াজ তো আছে, এবং এটা কিন্তু হয়। ধরো অপছন্দ যদি হয় এবং তোমার যদি এখতিয়ার থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সন্দীপের মধ্যেই বদলি করে দেওয়া হয়, যেন ওই এলাকা থেকে ধরো খুব ভালো বেটার লাইফ তো আসলে তুমি লিড করতে পারবা না। খুবই স্বাভাবিক, নেটওয়ার্ক নাই, খুবই স্বাভাবিক, ওখানে কোনো ভালো রেস্টুরেন্ট নাই, কোনো ভালো খাবার দাবারের ব্যবস্থা তো আছে টুকটাক, কিন্তু মানে ধরো ওইরকম একটা ভালো লাইফ যে লিড করবা, ওই ভালো লাইফটা লিড করা টাফ হয়ে যায়। তো এটা হচ্ছে সন্দ্বীপ অবস্থিত, অ্যান্ড এটাকে স্বর্ণদ্বীপও বলা হয়। দক্ষিণ তালপট্টি দ্বীপ, যেটার নাম হচ্ছে পূর্বাশা বা নিউমোর, এটা 2010 সাল থেকে নাই, এবং এটার আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার। এটা নিয়ে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বিরোধ চলতেছিল। সো এটা বাংলাদেশ বলতেছিল বাংলাদেশের, ভারত বলতেছিল ভারতের। এটা হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে একটা স্থান আর কি। তো এই যে আমাদের দক্ষিণ তালপট্টি দ্বীপ, এই স্থানটা তখন বাংলাদেশ ভারতের মধ্যে একটা আইনানুগ মামলা চলতেছিল। এমন টাইম হঠাৎ করে একদিন এই যে ইয়াটা আছে, দ্বীপটা আছে, দ্বীপটা একদম সমুদ্রের মধ্যে ডুবে গেল। তো এই দ্বীপটাকে বাংলাদেশের মানুষ বলতো পূর্বাশা, ভারতের মানুষ বলতো নিউমোর। তো ভারত থেকে তখন একটা নিউজ হয়েছিল, নিউমোর ইজ নো মোর, এই আর কি এখান থেকে কথা। তো মোটামুটি আমরা হচ্ছে দ্বীপ সম্পর্কে পড়ে ফেললাম। আমাদের আজকের টপিকটা শেষ। আশা করছি তোমাদের এই জিকে চ্যালেঞ্জগুলো খুব ভালোভাবে ইফেক্টিভ লাগতেছে, এবং তোমরা সামনে নেক্সটে কোন টপিকটা আগে চাও সেটা সম্পর্কে অবশ্যই জানাতে পারো। আমরা নেক্সটে আগামীকাল 8:30টায় আসছি আবার এপিসোড 5 দিয়ে।